বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আশরাফ হোসেন, বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, ইব্রাহিম খাঁ সরকারি কলেজ, ভবাপুর, টাঙ্গাইল। করোনার কারণে সারা বিশ্ব আজ এক সংকটকালীন সময় অতিক্রান্ত। জনজীবন এবং অর্থনৈতিক ক্ষেত্রে এক বিপর্যয় নেমে এসেছে। দীর্ঘদিন যাবৎ শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম বন্ধ। সে কারণেই সরকারি নির্দেশনা এবং কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে ইব্রাহিম খাঁ সরকারি কলেজ অনলাইন ক্লাস কার্যক্রমে ব্যবস্থা করা হয়েছে। তার ধারাবাহিকতায় অর্থনীতি অনার্স প্রথম বর্ষে সামষ্টিক অর্থনীতির আর্থিক নীতি অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় ফিশারের অর্থের পরিমাণ তথ্য আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আশা করব এই আপৎকালীন সময়ে তোমরা সকলেই ভালো আছো, নিরাপদে আছো। আজকের এই ক্লাস থেকে তোমরা বেশ উপকৃত হবে। আজকের যে ক্লাসের বিষয়বস্তু তা হচ্ছে ফিশারের অর্থের পরিমাণ তত্ত্ব। ফিশার এর পুরো নাম আরভিং ফিশার। উনি ইয়েল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং পরবর্তীকালে ওই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসাবে তিনি তার দায়িত্ব পালন করেন। আরভিং ফিশার 1911 সালে একটি পুস্তক রচনা করেন। সেই পুস্তকের শিরোনাম হচ্ছে দ্য পারচেসিং পাওয়ার অফ মানি। এই গ্রন্থের মাধ্যমে তিনি অর্থের পরিমাণ, দাম স্তর এবং অর্থের মূল্য সম্পর্কে তার বক্তব্য উপস্থাপন করেন। এজন্য তার নাম অনুসারে এই তত্ত্বের নাম হচ্ছে ফিশারের অর্থের পরিমাণ তত্ত্ব। ফিশারের অর্থের পরিমাণ তত্ত্ব 1911 সালে তার গ্রন্থের মাধ্যমে প্রকাশিত হওয়ার আগে 1886 সালে বিশিষ্ট অর্থনীতিবিদ সাইমন নিউকম প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ইকোনমি এই গ্রন্থের মাধ্যমে সর্বপ্রথম অর্থের পরিমাণ তথ্য তিনি অবতারণা করেন। আরভিং ফিশার সেটিকে পরিমার্জন করেন। সে কারণে এই তত্ত্বকে নিউকম ফিশার অ্যাপ্রোচ নামে পরিচিত হয়। এই তত্ত্বটি পরবর্তীকালে অনেকে এটাকে বলেছেন আমেরিকান ভার্সন অফ কোয়ান্টিটি থিওরি অফ মানি। অনেকে আবার বলেছেন ক্রুড কোয়ান্টিটি থিওরি। আবার অনেক অর্থনীতিবিদ এই তত্ত্বকে বলেছেন ওল্ড ফ্যাশন কোয়ান্টিটি থিওরি অফ মানি। তবে অর্থের মূল্য নির্ধারণ সম্পর্কে যে কটি তথ্য আছে, প্রচলিত আছে, তার মধ্যে ফিশারের অর্থের পরিমাণ তত্ত্ব অধিক গুরুত্বপূর্ণ। এবার আমরা ফিশারের অর্থের পরিমাণ তত্ত্বের যে প্রতিপাদ্য বিষয়, মূল কথা, সে বিষয়টি বলছি। অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে বা
অন্যান্য অবস্থা স্থির রেখে অর্থের পরিমাণ যে অনুপাতে বাড়ে, দাম স্তর একই অনুপাতে বাড়ে এবং অর্থের মূল্য একই অনুপাতে কমে। অপরদিকে অর্থের পরিমাণ যে অনুপাতে কমে, দাম স্তরও একই অনুপাতেই কমে এবং অর্থের মূল্য একই অনুপাতে বাড়ে। তাহলে আমরা লক্ষ্য করছি যে এই ক্ষেত্রে দাম স্তর এবং অর্থের পরিমাণ, অর্থাৎ অর্থের পরিমাণের সাথে দাম স্তরের যে সম্পর্ক, এই সম্পর্কটি হচ্ছে প্রত্যক্ষ সম্পর্ক, অর্থাৎ ডাইরেক্ট রিলেশনশিপ। অপরদিকে অর্থের পরিমাণের সাথে অর্থের মূল্যের যে সম্পর্ক, সেটা হচ্ছে বিপরীতমুখী সম্পর্ক। তবে উভয় ক্ষেত্রেই সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। আর যেহেতু অর্থের পরিমাণের উপর ভিত্তি করে এই সম্পর্কটি স্থাপিত হচ্ছে, সে কারণেই এই তথ্যের নাম হচ্ছে অর্থের পরিমাণ তত্ত্ব। আশা করি তোমরা অর্থের পরিমাণ তথ্যের যে মূল বক্তব্য, মূল যে প্রতিপাদ্য, সেটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। এবার যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে যে কোনো তত্ত্বেরই, অর্থনীতিতে বিশেষ করে, কিছু অনুমিত শর্ত থাকে, অ্যাসাম্পশন। অনুমিত শর্ত, অ্যাসাম্পশন, অর্থাৎ কিছু শর্তের উপরে এই তত্ত্বটি প্রতিষ্ঠিত। শর্তগুলোর মধ্যে হচ্ছে 1 নম্বর, সমাজে দ্রব্য সামগ্রীর মোট চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্য অবস্থা বজায় থাকে। 2, সমাজে পূর্ণ নিয়োগ বিদ্যমান। 3, কেবলমাত্র বিনিময়ের মাধ্যম হিসেবে অর্থ কাজ করবে। 4, পূর্ণ প্রতিযোগিতা থাকবে। 5, স্বল্পকালীন সময়ে মোট লেনদেনের পরিমাণ স্থির থাকবে। 6, স্বল্পকালীন সময়ে লেনদেনের পরিমাণ স্থির থাকবে, এটা তো বললাম। সর্বশেষ, দ্রব্যের যে দাম স্তর, সেটা একটি নিষ্ক্রিয় উপাদান হিসেবে বিবেচনায় আসবে। তাহলে এইগুলো হচ্ছে অনুমিত শর্ত। তবে তোমরা খেয়াল করবে যে এই তত্ত্বগুলোর উপরেই কিন্তু ভিত্তি করেই, এই অনুমিত শর্তগুলোর উপরে ভিত্তি করে এই তথ্যটি কিন্তু প্রতিষ্ঠিত। তাহলে অবশ্যই অনুমিত শর্তগুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে, বুঝতে হবে। আমরা জানি যে যে কোনো দ্রব্যের যে মূল্য, সেই মূল্য চাহিদা এবং যোগানের সমতার মাধ্যমে নির্ধারিত হয়। এক্ষেত্রে অর্থের যে মূল্য, সেই অর্থের মূল্য অর্থের চাহিদা এবং অর্থের যোগান, এই দুইটা সমতার মাধ্যমে নির্ধারিত হয় অর্থের মূল্য। তাহলে তোমাদেরকে জানতে হবে যে অর্থের চাহিদা কি এবং অর্থের যোগান কি। প্রথমত আমরা আলোচনা করব অর্থের চাহিদা। অর্থের চাহিদা, ডিমান্ড অফ মানি, অর্থের চাহিদা। অর্থের চাহিদা হচ্ছে কোনো দেশে একটি নির্দিষ্ট সময়ে লেনদেনকৃত দ্রব্য সেবার পরিমাণ এবং দাম স্তরের উপরেই এই অর্থের চাহিদা নির্ভর করে। দুটা বিষয়, 1, লেনদেনের পরিমাণ, 2, দাম স্তর, এই দুটা বিষয়ের উপরে। তাহলে অর্থের চাহিদা হচ্ছে যে লেনদেনের পরিমাণ এর সাথে গুণ করতে হবে দাম স্তর। তাহলে অর্থের চাহিদা হচ্ছে দ্রব্য সামগ্রীর লেনদেনের পরিমাণ গুণন দাম স্তর।
এটাকে আমরা প্রতীকের সাহায্যে প্রকাশ করতে পারি। অর্থের চাহিদাকে আমরা প্রকাশ করতে পারি ডিএম দিয়ে, ডিমান্ড অফ মানি। লেনদেনের পরিমাণকে আমরা প্রকাশ করতে পারি টি দিয়ে, ট্রানজ্যাকশন। এবং দাম স্তরকে প্রকাশ করতে পারি পি দিয়ে। তাহলে আমরা অর্থের চাহিদা যেটা পেলাম সেটা হচ্ছে পিটি, পিটি। এবার আমরা জানব অর্থের যোগান। অর্থের যোগান, সাপ্লাই অফ মানি। আমরা এক কথায় অর্থের যোগান বলতে আমরা বুঝি কোনো দেশে একটি নির্দিষ্ট সময়ে প্রচলিত অর্থের যে পরিমাণ, সেই পরিমাণই হচ্ছে অর্থের যোগান। তবে এক্ষেত্রে প্রথমত ফিশার অর্থের যোগানকে তিনি প্রকাশ করেছেন যে অর্থের যোগান হচ্ছে এমভি। এমভি, এমটা হচ্ছে ব্যাংক মুদ্রা, অর্থাৎ বিহিত অর্থের পরিমাণ। বিহিত অর্থের পরিমাণ সেটা ব্যাংক অর্থ, সরকারি অর্থ হতে পারে। এবং ভিটা হচ্ছে প্রচলন গতি, অর্থের প্রচলন গতি। ভ্যালোসিটি অফ মানি, অর্থের প্রচলন গতি। তার প্রথম অবস্থায় ফিশার অর্থের যোগানকে তিনি প্রকাশ করেছেন যে বিহিত মুদ্রা এবং সেই বিহিত মুদ্রার প্রচলন গতির যে গুণফল, সেটি হচ্ছে অর্থের যোগান। তাহলে এই প্রচলন গতি বলতে আমরা কি বুঝি? অর্থের প্রচলন গতি হচ্ছে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ একটা নির্দিষ্ট সময়ে যতবার হাত বদল হয় সেটি হচ্ছে ওই অর্থের প্রচলন গতি। এক্সাম্পল স্বরূপ আমরা বলতে পারি যে 10 টাকার একটি নোট একটি নির্দিষ্ট সময়ে 5 বার হাত বদল হলো, তাহলে ওই 10 টাকা কিন্তু 50 টাকার সমপরিমাণ টাকার ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কাজ করলো। তাহলে এটি হচ্ছে প্রচলন গতি, অর্থাৎ একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ একটা নির্দিষ্ট সময়ে যতবার হাত বদল হয় সেটি হচ্ছে অর্থের প্রচলন গতি। তাহলে প্রথমত আমরা অর্থের যোগান বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে বিহিত মুদ্রার পরিমাণের সাথে যদি আমরা সেই মুদ্রার প্রচলন গতি দিয়ে গুণ করি তাহলে আমরা যেটা পাবো সেটি হচ্ছে অর্থের যোগান। পরবর্তীকালে অর্থের যোগানকে একটি সম্প্রসারণ করেন অধ্যাপক ফিশার। তিনি বলেন শুধু বিহিত মুদ্রা নয়, অর্থের যোগানের মধ্যে আরেকটা জিনিস কাজ করবে, তা হচ্ছে ব্যাংক সৃষ্ট অর্থ বা ঋণপত্র। এই ঋণপত্র এই অর্থের যোগানের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা অর্থের যোগানের যে সূত্রটা আমরা পাব সেটা হচ্ছে এমভি প্লাস এম ড্যাশ ভি ড্যাশ। তাহলে এখানে আমরা যেটা পেলাম, এমটা হচ্ছে বিহিত মুদ্রার পরিমাণ, ভিটা হচ্ছে বিহিত মুদ্রার প্রচলন গতি, এম ড্যাশ হচ্ছে ব্যাংক সৃষ্ট অর্থের পরিমাণ এবং বি ড্যাশ হচ্ছে ব্যাংক সৃষ্ট অর্থের প্রচলন গতি। তাহলে এক্ষেত্রে আমরা অর্থের যোগান অর্থাৎ সাপ্লাই অফ মানি আমরা যেটা পেলাম এস এম সমান এম ভি প্লাস এম ড্যাশ ভি ড্যাশ। পরবর্তীকালে অধ্যাপক ফিশার অর্থের চাহিদা এবং অর্থের যোগানের সমতার মাধ্যমে তিনি একটি সমীকরণ উপস্থাপন করেন, যে সমীকরণটির নাম ফিশারের বিনিময় সমীকরণ।
তাহলে অর্থের চাহিদা ডিএম ইকুয়াল টু এস এম। ডিএম হচ্ছে পিটি ইকুয়াল টু এস এম এম ভি প্লাস এম ড্যাশ ভি ড্যাশ। এখান থেকে আমরা পি দাম স্তরের একটা আমরা সূত্র পাবো, পি ইকুয়াল টু এম ভি প্লাস এম ড্যাশ ভি ড্যাশ ডিভাইডেড বাই টি। এটাকে বলা হয় ফিশারের বিনিময় সমীকরণ। এবার আমরা জানব যে এখানে যে চলকগুলো ব্যবহৃত হয়েছে সেগুলো মধ্যে কিছু চলক অনুমিত শর্তে বলা আছে যে এখানে অর্থের যে প্রচলন গতি, সেই অর্থের প্রচলন গতি স্বল্প মেয়াদে বা স্বল্পকালীন সময়ে স্থির থাকবে। তার এই সমীকরণের মধ্যে স্বল্পকালে ভি, ভি ড্যাশ ও টি এগুলোর মান কোনো পরিবর্তন হবে না স্বল্প মেয়াদে। এগুলোর মান স্বল্পকালীন সময়ে কি থাকবে? স্থির থাকবে। তাহলে এগুলোর মান যদি স্বল্পকালে স্থির থাকে তাহলে অর্থের পরিমাণ এটাকে যদি দ্বিগুণ করা হয় তাহলে দাম স্তরও দ্বিগুণ হবে। অর্থের পরিমাণকে অর্থাৎ এম এম ড্যাশ এটাকে যদি অর্ধেক করা হয় দাম স্তরও অর্ধেক হবে। এই বিষয়টিকে আমরা একটি গাণিতিক উদাহরণের মাধ্যমে আমরা উপস্থাপন করতে পারি। ধরে নিচ্ছি এম সমান 100, এম ড্যাশ সমান 100, ভি সমান 5, ভি ড্যাশ সমান 5, টি সমান 50। তাহলে পি এর মান কত হবে? পি ইকুয়াল টু এম ভি প্লাস এম ড্যাশ ভি ড্যাশ ডিভাইডেড বাই টি সমান এম হচ্ছে 100 ইন্টু ভি হচ্ছে 5 প্লাস 100 প্লাস ইন্টু 5 ডিভাইডেড বাই 50। 500 প্লাস 500 ডিভাইডেড বাই 50 সমান সমান 20। তাহলে এই মানগুলোর মাধ্যমে আমরা দাম স্তর যেটা পেলাম সেটা হচ্ছে 20। এবার আমরা যদি এই মান অর্থের পরিমাণকে যদি আমরা দ্বিগুণ করি তাহলে দাম স্তরও দ্বিগুণ হবে। সে বিষয়টা আমরা এখন দেখব। তো এখানে আছে দাম স্তর আছে 100, এটাকে করব 200, এখানে দাম আছে 100, এটাকে করব 200, কিন্তু ভি, ভি ড্যাশ এবং টি এর মানে কোনো পরিবর্তন হবে না। এবার তাহলে আমরা দেখব পি এর মান কত। তাহলে পি ইকুয়াল টু 200 ইন্টু 5 প্লাস 200 ইন্টু 5 ডিভাইডেড বাই 50 ইকুয়াল টু ডিভাইডেড বাই 50 সমান সমান 2000 ডিভাইডেড বাই 50 ইকুয়াল টু 40। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী এখন লক্ষ্য করো যে এখানে আমরা যেটা পেয়েছি পি এর মান সেটা হচ্ছে 20। এবার আমরা অর্থের পরিমাণকে দ্বিগুণ করার কারণে আমরা দাম স্তরও দ্বিগুণ পেয়েছি। এবার যেটা আমরা করব সেটা হচ্ছে অর্থের পরিমাণকে আমরা অর্ধেক করব। যেটা আগের মান ছিল 100 এটাকে করব 50 ধরে আমরা কত মান পাই দেখি। $250 প্লাস 250 ডিভাইডেড বাই 50 500 50 ইকুয়াল টু 10। দেখো তোমরা লক্ষ্য করো আমরা অর্থের পরিমাণকে অর্ধেক করেছি, দাম স্তরও
অর্ধ খেয়েছে। আমি আশা করব তোমরা এই গাণিতিক উদাহরণ বুঝতে পেরেছ। এবার আমরা এই বিষয়টিকে একটি চিত্রের মাধ্যমে উপস্থাপন করব। তোমরা এই চিত্রের দিকে একটু তোমরা খেয়াল করো। আমরা জ্যামিতির মাধ্যমে, জ্যামিতিক ব্যাখ্যার মাধ্যমে আমরা ফিশারের যে অর্থের পরিমাণ তথ্যের যে মূল যে প্রতিপাদ্য বিষয়, যে অর্থের পরিমাণ বাড়লে দাম স্তরও বাড়ে এবং অর্থের মূল্য কমে। পক্ষান্তরে অর্থের পরিমাণ যদি কমে, দাম স্তরও কমে এবং অর্থের মূল্য বাড়ে। এই বিষয়টি আমরা এখন এই চিত্রের মাধ্যমে উপস্থাপন করব। তোমরা চিত্রে খেয়াল করো, এই চিত্রে দুটি অংশ আছে। উপরে যেটা, এটা ক চিত্র, ক অংশ, এবং নিচের অংশ এটা খ চিত্র বা খ অংশ, দ্বিতীয় অংশ। উপরের অংশে তোমরা খেয়াল করো যে এই ক্ষেত্রে এক্স অক্ষে অর্থের পরিমাণ নির্দেশ করছে এবং ওয়াই অক্ষে দাম স্তর নির্দেশ করছে। এখানে আরেকটি রেখা পি ইকুয়াল টু ফাংশন অফ এম, এই রেখাটি এম মানে হচ্ছে অর্থের পরিমাণ, পি তো দাম স্তর, অর্থাৎ অর্থের পরিমাণের সাথে দাম স্তরের যে সরাসরি সম্পর্ক, সমানুপাতিক যে সম্পর্ক, সেই সম্পর্কটা যেহেতু সমানুপাতিক, সে কারণে এই রেখাটি হবে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে রেখা, সরল রেখা। এর মূল কারণটা হচ্ছে অর্থের পরিমাণ এবং দাম স্তর দুটার মধ্যে যে সম্পর্ক। তাহলে তোমরা লক্ষ্য করো যে ক চিত্রে এক্ষেত্রে সংমিশ্রণ সূচক বিন্দু হচ্ছে দুটি, একটি এ বিন্দু এবং একটি হচ্ছে বি বিন্দু। এ বিন্দুতে নির্দেশ করছে অর্থের পরিমাণ হচ্ছে এম নট এবং দাম স্তর হচ্ছে পি নট। বি বিন্দু নির্দেশ করছে অর্থের পরিমাণ এম ওয়ান এবং দাম স্তর পি ওয়ান। তাহলে কি লক্ষ্য করছো তোমরা? যে অর্থের পরিমাণ এক্ষেত্রে দ্বিগুণ হচ্ছে, দাম স্তরও দ্বিগুণ হচ্ছে। তাহলে একটা বিষয় তোমরা কিন্তু ক্লিয়ার, তা হচ্ছে অর্থের পরিমাণ যদি দ্বিগুণ হয়, দাম স্তরও দ্বিগুণ হবে। এবার আমরা যেটা করব সেটা অর্থের মূল্যের সাথে, অর্থাৎ দাম স্তরের সাথে অর্থের মূল্যের যে সম্পর্ক, বিপরীত সম্পর্ক, সে বিষয়টি আমরা এই খ চিত্রের মাধ্যমে দেখাবো। খ চিত্রেও কিন্তু ভূমি অক্ষে কিন্তু অর্থের পরিমাণ নির্দেশ করছে এবং লম্ব অক্ষে অর্থের মূল্য নির্দেশ করছে, ভ্যালু অফ মানি, অর্থের মূল্য নির্দেশ করছে। এই ক্ষেত্রে সংমিশ্রণ সূচক বিন্দু একটি হচ্ছে ই বিন্দু আর একটি হচ্ছে এফ বিন্দু। এই দুটি বিন্দু যোগ করে আমরা কিন্তু অর্থের মূল্য রেখা আমরা পেয়েছি, অর্থাৎ অর্থের পরিমাণের সাথে অর্থের মূল্যের যে সম্পর্ক, সেই সম্পর্ক স্থাপনকারী রেখা আমরা কিন্তু পেয়ে গেছি। তাহলে এই বিন্দুতে কি নির্দেশ করছে? এই বিন্দুতে আমরা লক্ষ্য করতেছি যে অর্থের পরিমাণ হচ্ছে এম নট এবং অর্থের মূল্য হচ্ছে ভি এম নট। এবার আমরা লক্ষ্য করব যে অর্থের পরিমাণ আমরা দ্বিগুণ করব। অর্থের পরিমাণ এম নট থেকে আমরা এম ওয়ান করলাম, ফলে কি হচ্ছে? অর্থের মূল্য ভি এম নট থেকে ভি এম ওয়ান হয়েছে। অর্থাৎ এটা আমি দ্বিগুণ করেছি অর্থের পরিমাণ, অর্থের মূল্য কিন্তু অর্ধেক হয়েছে। তাহলে তোমরা তো অবশ্যই ক্লিয়ার যে অর্থের পরিমাণ বাড়লে দাম স্তর বাড়ে, অর্থের মূল্য কমে। পক্ষান্তরে অর্থের দাম স্তর কমলে, অর্থের পরিমাণ কমলে দাম স্তর কমে এবং অর্থের মূল্য বাড়ে। এই হচ্ছে মোটামুটি ফিশারের যে অর্থের পরিমাণ তত্ত্ব, সেই তত্ত্বের জ্যামিতিক যে বিশ্লেষণ। অর্থনীতিতে কোনো তত্ত্বের আলোচনা মানেই তার সমালোচনা থাকবে।
ফিশারের অর্থের পরিমাণ তত্ত্ব, এটারও বেশ কিছু সমালোচনা আছে, অর্থাৎ এই তত্ত্বের কিছু দুর্বল দিক আছে, এবং সেই দুর্বল দিকের মধ্যে আমি কয়েকটি পয়েন্ট বলবো। বিষয়গুলো অনুমিত শর্তে যে পয়েন্টগুলো বলা আছে সেগুলোই নিয়ে মোটামুটি সমালোচনায় আনবো। এই ক্ষেত্রে আমরা এখানে বলেছি যে ভি ড্যাশ টি এগুলো স্বল্প মেয়াদে এগুলো স্থির থাকে, কিন্তু বাস্তবে আসলে এগুলো স্থির থাকে না। আরেকটি বিষয় এখানে বলা আছে যে অর্থের চাহিদা এবং অর্থের যোগানের সমতার মাধ্যমে অর্থের মূল্য নির্ধারিত হয়। নির্ধারিত হলেও অর্থের চাহিদাকে খুব একটা কিন্তু গুরুত্ব দেওয়া হয়নি, অর্থের যোগানের উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু আমরা জানি যে কোনো দ্রব্যের মূল্য নির্ধারণের ক্ষেত্রে দুইটাই সমান গুরুত্ব থাকা উচিত। পরবর্তীকালে অর্থ মূল্য নির্ধারণের জন্য ক্যামব্রিজ সমীকরণ হয়েছে। সেই ক্যামব্রিজ সমীকরণে কিন্তু অর্থের চাহিদার উপরে যথেষ্ট গুরুত্ব প্রদান করা হয়েছে। ফিশারের অর্থের পরিমাণ তত্ত্ব, সেখানে বাণিজ্য চক্রের কোথাও কোথাও উল্লেখ নেই, কিন্তু বাণিজ্য চক্রের যে ওঠানামা, অর্থাৎ সেখানে যে তেজি ভাব মন্দা ভাব, সে সময় দাম স্তর স্থির থাকলেও, অর্থের পরিমাণ স্থির থাকলেও দাম স্তর কিন্তু বাড়ে বা কমে। এক্ষেত্রে আরেকটি বিষয়, যে পিটি ইকুয়াল টু এমভি, এই যে অর্থের চাহিদা যোগানের যে সমতা, এটা কেন সমান হলো তার কোনো কার্যকরণ ব্যাখ্যা কিন্তু এই তথ্যে কোথাও দেওয়া হয়নি। সে কারণে এই তথ্যটি একটি নিছক অভেদ মাত্র। এখানে এম এবং ভি সাথে গুণ করা হয়েছে। এম কে বলা হয় এ পয়েন্ট অফ টাইম, একটা নির্দিষ্ট সময়, বিটাকে বলা হয় এ পিরিয়ড অফ টাইম, একটা নির্দিষ্ট কাল। দুইটি আলাদা বিষয়, স্বতন্ত্র বিষয়। তাহলে এই দুইটি স্বতন্ত্র বিষয়ের মধ্যে কিন্তু গুণফল ঠিক হয়নি। যাই হোক, এই তথ্যের অনেক সমালোচনা আছে, সমালোচনা থাকবেই। সমালোচনা থাকা সত্ত্বেও ফিশারের যে অর্থের পরিমাণ তথ্য, সেই তথ্যের যথেষ্ট গুরুত্ব রয়েছে। বিশেষ করে অর্থের পরিমাণ দ্বারা যে দাম স্তর প্রভাবিত হয়, এটা বিবেচনায় এনে আজকে যারা অর্থনীতিবিদ, যারা নীতি নির্ধারক, তারা নীতি নির্ধারণে যথেষ্ট ভূমিকা রাখতে পারেন এই তত্ত্বের মাধ্যমে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আশা করব এই ক্লাসের মাধ্যমে তোমরা অর্থ এবং আর্থিক নীতি চ্যাপ্টারে যে অর্থের যে পরিমাণ তথ্য সম্পর্কে জানতে পারলে তা তোমাদের অনেক কাজে লাগবে, উপকারে লাগবে। এই আপদকালীন সময়ে তোমরা সকলেই নিরাপদে থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে।